জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনার পরই সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত। গণভোট নিয়েও হবে আইনি বিশ্লেষণ। ১৩ দিন বিরতির পর আবারও শুরু সংসদ অধিবেশন। অন্তর্বর্তী সরকারের জারি করা সব অধ্যাদেশ হুবহু মানতে সাংবিধানিকভাবে বাধ্য নয় সংসদ, বললেন অ্যাটর্নি জেনারেল। ট্যাগ অফিসার বিজিবি মোতায়েনেও স্বাভাবিক হচ্ছে না জ্বালানি পরিস্থিতি। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় তেল দিতে পারছে না পাম্পগুলো। এবারের ঈদযাত্রা অতীতের যে কোনো সময়ের চেয়ে স্বস্তির ছিল, দাবি সড়ক মন্ত্রীর। দু একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ। এবং ইরানের স্থল অভিযানের ছক কষছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মার্কিন সেনা। ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে রাজপথে হাজারো নাগরিক। জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনার পরই সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত হবে। গণভোট অধ্যাদেশ নিয়েও হবে আইনি বিশ্লেষণ। সরকারি দলের সংসদীয় সভায় এমনই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে সংসদ অধিবেশনের শুরুর আগে সংসদ ভবনের সরকারি দলের সংসদীয় সভা শেষে এসব কথা জানান তিনি। বৈঠকে জ্বালানি তেল পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে চিফ হুইপ বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃত্রিমভাবে তেলের সংকট তৈরি করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি। ১৩ দিন মুলতবির পর বিকেল ৩টায় আবারও সংসদের বৈঠক শুরু হয়। জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে এখানে। জুলাই সনদ নিয়ে আমরা পার্লামেন্টে আলোচনা করব এবং আলোচনা করে জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত হবে এবং সংবিধান সাপেক্ষে মানে সংশোধন সাপেক্ষে যা হবার ইনশাআল্লাহ তাই হবে। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ হুবহু মানতে সাংবিধানিকভাবে নির্বাচিত সংসদ বাধ্য নয়, এমনটাই মনে করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি এই মন্তব্য করেন। বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় সরকার উপযুক্ত ও সঠিক সিদ্ধান্ত নেবে, এটাই তার প্রত্যাশা। বলেন, কেউ যেন বিচারের নামে অবিচারের শিকার না হয় সে বিষয়ে অ্যাটর্নি অফিস সজাগ থাকবে। এদিন রাষ্ট্রের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণের পর সহকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এখানে যে কোনো অধ্যাদেশ একইভাবে পাশ করতে হবে, একইভাবে গ্রহণ করতে হবে, এটা কিন্তু সাংবিধানিক বিধান না। সরকার চাইলে সেগুলো সংশোধন করে নতুন আইন করেও করতে পারবে। আমার মনে হয় নতুন সরকার দায়িত্ব পালন করেছেন, তারা এই বিচার বিভাগের জন্য বেটার। সচিবালয়ে কৃষক কার্ড বিতরণ নিয়ে বৈঠকে ডেমো প্রদর্শন করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে। আগামী 14 এপ্রিল বাংলা নতুন বছরের প্রথম দিন 11টি উপজেলার 21,500 কৃষকের হাতে তুলে দেয়া হবে এই কৃষক কার্ড। লম্বা ছুটির পর সচিবালয়ে নিজ দপ্তরে অফিস করেন সরকার প্রধান, ঘুরে দেখেন বিভিন্ন মন্ত্রণালয়। লম্বা ছুটি শেষে সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব সহ অন্যান্য কর্মকর্তারা। এরপর সচিবালয়ের ভেতরে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। কুশল বিনিময় করেন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে। ঠিক সময়ে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন সরকার প্রধান। পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। পরে পরিদর্শনে যান 5 নম্বর ভবনের গণপূর্ত মন্ত্রণালয়ে। সেখানে কর্মকর্তাদের কক্ষে গিয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন তিনি। সেখানে কৃষক কার্ডের ডেমো পরিদর্শন বৈঠকে অংশ নেন। পাইলট প্রকল্পের আওতায় আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী 11টি উপজেলার প্রায় 21,500 কৃষকের হাতে তুলে দেবেন কৃষক কার্ড। তেল আছে তবুও নেই, এমন এক অদ্ভুত বাস্তবতায় বাংলাদেশ। সরকার বলছে তেলের কোনো ঘাটতি নেই, তবে বাস্তবে অনেক পাম্পই বন্ধ রয়েছে। ট্যাগ অফিসার দিয়েও কোনো উন্নতি হয়নি, অবশ্য তাদের উপস্থিতিও পাওয়া যায়নি। পাম্প সংশ্লিষ্টরা বলছেন ডিপো থেকে সরবরাহ কম। অবৈধ মজুতদার ও কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে জোর মনিটরিংয়ের দাবি ভুক্তভোগীদের।
ঈদের স্বাধীনতার ছুটি শেষে অফিস আর শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে খুলেছে, তাই রাজধানীতে গাড়ির চাপও বেড়েছে। রবিবার বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের জন্য তাই দীর্ঘ সারি। ঈদের ছুটির পরও তেলের জন্য ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এ নিয়ে আছে ক্ষোভ আর ভোগান্তি। যদি পাম্পগুলোতে তেল না পায় না থাকে তাহলে তারা যে খুচরা বিক্রি করে তারা কিভাবে তেল পায়? আমরা আতঙ্কে আছি যে যুদ্ধের কারণে হয়তো তেল আমরা পাবো না ভবিষ্যতে, এই কারণে অনেকে নিয়ে হয়তো স্টক করে রাখতে পারে। যে কোটি তেলের পাম্প মিলেছে সেখানে দীর্ঘ লাইন। অবৈধ মজুদার আর কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে সরকারের জোর মনিটরিং দাবি ভুক্তভোগীদের। যারা এই ধরনের অন্যায় জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যেন অন্যরাও সতর্ক হয়ে যায়, এই ধরনের মজুরটা না করে। সরকার বলছে তেল আছে, আমি যখন পাম্পে আছি 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, আমি জানি না আরো 1 ঘন্টা হয়তো লাগতে পারে। বর্তমানে গার্লফ্রেন্ড পাওয়াটা খুবই ইজি, বাট তেল পাওয়াটা খুবই কষ্টসাধ্য। রাজধানীর মহাখালী, তেজগাঁ, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী এলাকায় পাম্প কোনোটা বন্ধ আবার কোনোটা খোলা। তেল সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে এগুলো। ডিপো থেকে যে পরিমাণ চাইছে ওই পরিমাণে পাইছে, গ্রাহকের চাহিদা মতো দিতে পারছি। এখন আমাদের গ্রাহক যে চাহিদা চায় ওইভাবে তো আমরা তেল দিতে পারছি না, আমরা তো ডিপো থেকে ওইভাবে পাচ্ছি না। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তাদের দাবি ডিপো থেকে চাহিদা অনুসারে জ্বালানি সরবরাহ করা হচ্ছে না। তেলের সংকট আছে কি নাই সরকার বলতেছে নাই, কিন্তু আমরা ডিপো থেকে পাচ্ছি 1 গাড়ি, আমাদের চাহিদা অনুযায়ী আমরা অর্ধেকেরও কম পাইতেছি। তেল লাগে 3 গাড়ি, সেখানে তেলে আসে 1 গাড়ি। তো আপনার যখন তেল আসে, আপনার 1 গাড়ি তেল 3 ঘন্টা শেষ হয়ে যায়। 3-4 ঘন্টা 1 গাড়ি তেল শেষ হয়ে গেলে তারপর আবার বন্ধ হয়ে যায়, তারপর আবার ডিপো থেকে গাড়ি আসে, তারপরে আবার তেল। শুধু সরকারি তদারকি নয়, জনগণকে সাশ্রয়ী হওয়ার তাগিদ রয়েছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে বাড়ছে গ্রাহকের অপেক্ষায় নিয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, আপনি যে পাম্পে দাঁড়িয়ে আছেন সেখানে কি কোনো ট্যাগ অফিসার দেখতে পাচ্ছেন কিনা, এবং তাদের কি ধরনের কার্যক্রম রয়েছে? যেমনটি আমরা বলছিলাম যে গ্রাহক ও পাম্প মালিকরা বলছেন যে পরিস্থিতি এখনো অস্বাভাবিকই রয়েছে। হাবিবা যেমনটি বলছিলেন, ট্যাগ অফিসারের কথা যদি বলি, আমরা বেশ কয়েকটি পাম্প কিন্তু ঘুরেছি আজ, ওইভাবে কিন্তু আসলে তেমনটি দেখতে পাইনি তাদের কার্যক্রম। তবে শাহবাগের আমি এই মুহূর্তে অবস্থান করছি মেঘনা মডেল সার্ভিস সেন্টারে। বিশেষ করে আমার পিছনে দীর্ঘ লাইনটি দেখছেন, আমি যদি একটু দেখাই আমার ক্যামেরার চোখে, যে এই লাইনটি কিন্তু শুরু করে পরিবার হয়ে শাহবাগ পর্যন্ত চলে গিয়েছে। পাশাপাশি যে সকল গ্রাহকরা রয়েছে আধা ঘন্টা 40 মিনিট অপেক্ষা করছে, বিশেষ করে তেল নেওয়ার জন্য। এবং এর পাশাপাশি যদি বলি যে আবহাওয়া কিন্তু আসলে একটু ঠান্ডা হয়ে রয়েছে এবং হয়েছে, যে কারণে ভোগান্তির মাত্রা আরও 2 ধাপ বেড়ে গিয়েছিল। যদি বলি যে বাইকে তেল নাই, যে কারণে তারা কিন্তু হেঁটে হেঁটেও কিন্তু আসছেন। এবং আমি একটু কথা বলার চেষ্টা করি, আপনি কতক্ষণ না এখানে অপেক্ষা করছেন তেলের জন্য? 35-40 মিনিট হয়েছে। আজকে লাইন কম আছে, অন্য দিনে আরো অনেক ভিতরে ছিল, আজকে লাইন কম। না, সব জায়গায় তেল দিতেছে, প্রায় সব জায়গায় দিতেছে সকাল থেকে। হ্যাঁ, ভোগান্তি আস্তে আস্তে কমে গেছে, কম। হাবিবা, কথা বলছিলাম বিশেষ করে একজন গ্রাহকের সাথে, জানাচ্ছিলেন এমনটি যে সবকিছু মিলিয়ে 2-3 কিলো পর্যন্ত কিন্তু আসলে চলে যায়, যেমনটি দেখেছিলাম সাবজেক্ট থেকে শুরু করে আরো বেশ কয়েকটি তেলের পাম্পগুলোতে। এবং সেই জায়গা থেকে আজকের বিশেষ করে কিছুটা ভোগান্তি কম বলছিলেন গ্রাহকরা। তবে হয়তোবা তারা এমনও প্রত্যাশা করছেন যে তেল তারা পাচ্ছেন। এছাড়া ট্যাগ অফিসারের কথা যেটি বললেন সেটা কিন্তু আমরা এখনো দেখিনি, তবে যদি সে বিষয়টা আমাদের নজরে আসে অবশ্যই সেটি আপনার জি, ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেলের সংকটে অস্থির হয়ে উঠেছে জনজীবন। অনেক পাম্প বন্ধ তেল সংকটে, আর বাকিগুলোতে দীর্ঘ লাইন। তবে লম্বা সময় ধরে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত তেল না মেলায় হতাশ ক্রেতারা। পাম্প মালিকরা বলছেন গ্রাহক পর্যায়ে বেড়েছে তেলের চাহিদা। সরবরাহে সাময়িক ব্যাঘাত ঘটার কারণে দেখা দিয়েছে এই সংকট। শৃঙ্খলা ফেরাতে মাঠে তৎপর রয়েছে প্রশাসন।
যে যানে দ্রুতগতিতে ছুটে চলার কথা সেই যানকেই স্বল্পগতির ভ্যানে তুলে তেলের আশায় নেওয়া হচ্ছে এক পাম্প থেকে আরেক পাম্পে। যশোরের এই ভুক্তভোগী শহরের অন্তত 4 থেকে 5টি পাম্পে ঘুরেও কোথাও জ্বালানি পাননি। প্রতিটি পাম্প থেকেই তাকে তেল নেই বলে ফিরিয়ে দেওয়া হয়েছে। এমন ঘটনা ঘটছে বাকিদের সাথেও। যশোরে অনেক পাম্পে ঘুরেছি, কিন্তু কোনো পাম্পে তেল পাইনি, সেই কারণে ভ্যানের পরে আপনার তুলে নিয়ে যাচ্ছে যে পাম্পে তেল পাবো সেই পাম্পে থেকে তেল নেব। ব্রাহ্মণবাড়িয়ায় অনেক পাম্পই তেল সংকটে বন্ধ। খোলাগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন দেখে ক্রেতারা ছুটছেন এক পাম্প থেকে আরেক পাম্পে। তবে দীর্ঘ অপেক্ষার পরও চাহিদা অনুযায়ী মিলছে না তেল। এতে হতাশায় মোটরসাইকেল ও যান চালকরা। সংশ্লিষ্টরা বলছেন সরবরাহ ব্যবস্থার সাময়িক ব্যাঘাত ও চাহিদা বৃদ্ধির কারণে এই সংকট তৈরি হয়েছে। আমরা 3টা পাম্পে গেছি, 3টা পাম্পে তারা বলতেছে তেলের নাকি সংকট, তেল নাই, এবং অনেক জায়গাতে তেল আছে, তারা টাকা বেশি নিতেছে। একটা তো তেল নাই, একটাতে তেল দিচ্ছে ওই যে কটিয়াদি, কিন্তু সেখানে প্রায় 1000-এর মতো হোন্ডা। অকটেন 600-700 লিটার, এখন তো মনে করেন 1500 লিটার আমি কুলাই দেরি না। ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেলের সংকটের মধ্যে ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফেরাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। জেলার বিভিন্ন পাম্পে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং গাড়ির বৈধ কাগজপত্র ছাড়া তেল সরবরাহ করা হচ্ছে না। জ্বালানি বিপণনে শৃঙ্খলা বজায় রাখতে রাজশাহীর 3টি ডিপোতে 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃদ্ধি করা হয়েছে নজরদারি, সীমান্ত এলাকায় চালানো হচ্ছে তল্লাশি। রাজশাহী জেলায় তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পদ্মা অয়েল পিএলসি রাজশাহী, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড হরিয়ান এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড রাজশাহী ডিপোতে অত্র ব্যাটালিয়ন কর্তৃক 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বরিশালের ডিপোগুলোয় বিজিবির পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। পাশাপাশি প্রতিটি পাম্পের জন্য রয়েছে একজন ট্যাগ অফিসার। বিশ্ববাজারে অস্থিতিশীলতার সুযোগ নিয়ে কেউ যাতে দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য এই বিশেষ সতর্কতা। যদি শৃঙ্খলা বজায় রেখে আমাদের সরবরাহ ঠিক রাখে তাহলে কোনো সমস্যা নেই। এরকম ক্রাইসিস কম পাওয়া যায়, 2 লিটার করে 200 টাকা করে দেয়। কিছু কিছু জায়গায় এরকম সিরিয়ালে দাঁড়ায় নেওয়া লাগে। ভুক্তভোগী আমরা, কাস্টমারের সাথে আমাদের সাথে এ নিয়ে অনেক কথা হয়। বরিশালের পাম্পে তেল সরবরাহ কিছুটা স্বাভাবিক হলেও বিভাগের অন্যান্য জেলায় এখনও কাটেনি জ্বালানি তেলের সংকট। ডিবিসি নিউজ ডেস্ক। নড়াইলে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে হত্যার ঘটনায় জেলার সব তেল পাম্প বন্ধ করে দিয়েছে মালিক সমিতি। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে নড়াইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ খান। ফরহাদ, অভিযুক্ত ট্রাক চালক গ্রেপ্তার হয়েছেন, আমরা যেমনটি জানছিলাম খবরে। তো এই মুহূর্তে আসলে গ্রেপ্তারের পর পাম্প মালিকরা কি বলছেন, কবে নাগাদ এই পরিস্থিতি তারা স্বাভাবিক করবেন? কয়েকদিন ধরে নড়াইল সহ সারা দেশে তেল পাম্পগুলোতে তেল সংকট চলছিল। তার মধ্যে শনিবার রাত 2টার দিকে নড়াইলের তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজারকে তেল না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ট্রাক চাপা দিয়ে ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন আহত আছেন। এরপর থেকে নড়াইলের তেল পাম্প মালিক সমিতি, জেলার 10টি তেল পাম্প রয়েছে, সেখানে তেল সরবরাহ বন্ধ রয়েছে। তেল মালিক সমিতি ঘোষণা দিয়েছেন একদিনের জন্য এই তেল পাম্প সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া যিনি এই ঘটনার অভিযুক্ত রয়েছেন ট্রাক চালক সুজাত মোল্লা, তাকে যশোর থেকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নড়াইল সদর থানার ওসি অলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে ঘণ্টা খানেক আগে গ্রেপ্তার করা হয়েছিল। এই পরিস্থিতিতে তেল না পেয়ে যারা মোটর বাইক সহ অন্যান্য যানবাহন আছেন তারা আসলে খুব ভোগান্তির মধ্যে আছেন। এমনিতে তেল সংকট সেই ভোগান্তি আরো বেড়েছে। এই ছিল নড়াইলের তেল পাম্প ম্যানেজার নাহিদ হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। জি, ধন্যবাদ আপনাকে। এবারের ঈদযাত্রায় বিভিন্ন দুর্ঘটনায় 170 জনের প্রাণ গেছে। এই তথ্য খোদ মন্ত্রীর। পদ্মায় বাস ডুবি আর ট্রেনের বাস উড়িয়ে নেয়ার পরও মন্ত্রীর দাবি স্বস্তিদায়ক ছিল এই যাত্রা। অবশ্য সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে ভোলেননি। বললেন, গণপরিবহন মনিটরিংয়ে জিপিএস ট্র্যাকারের বাধ্যতামূলক করা হচ্ছে। মহাসড়কে থাকবে না কোনো হাটবাজার ও কাউন্টার।
আশা করা হয়েছিল এবারের ঈদযাত্রা শঙ্কামুক্ত থাকবে, কিন্তু শেষমেশ তা আর থাকেনি। বিশেষ করে কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাসের 12 যাত্রী আর রাজবাড়ীতে পানিতে ডুবে বাসের 26 জনের প্রাণহানির ঘটনা সে আশাই গুড়েবালি হয়ে যায়। শুধু তাই নয়, এই ছুটিতে কম বেশি বিচ্ছিন্ন দুর্ঘটনায় 170 জনের প্রাণহানি ঘটেছে, যে তথ্য খোদ মন্ত্রীর। এসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেও মন্ত্রীর দাবি ঈদযাত্রা মোটামুটি সন্তোষজনক ছিল। ঢাকা খুলনা, ঢাকা চিটাগাং, ঢাকা বরিশাল, ঢাকা আরিচা, এই ওয়েগুলি বেশ স্মুথলি গাড়ি গিয়েছে। সেখানে আরো বেশি কিভাবে স্মুথলি ফাংশন করানো যায় সে ব্যাপারে কিছু পদক্ষেপ পুলিশ, বিআরটিএ, বাস মালিক সমিতি, বাসের আপনার যেটাকে বলা হয় পরিবহনের শ্রমিক সমিতি যারা আছে তারা আরো বেশি সহযোগিতা করবে। সিদ্ধান্ত জানান বাসে জিপিএস ট্র্যাকার বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া ফেরিতে ওঠার সময় যাত্রীদের নামিয়ে দেওয়ার আইন কঠোরভাবে পালন করার কথাও জানিয়েছেন মন্ত্রী। সব পাবলিক সব পরিবহনে জিপিএস থাকবে। ফেরিতে গাড়ি ওঠার সময় অবশ্যই শতভাগ যাত্রী নামিয়ে নিশ্চিত করে ফেরিতে উঠতে হবে। ওখানে একটা ব্যারিয়ারের কথা বলা হয়েছে, ব্যারিয়ার থাকবে। রবিবার সচিবালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে। পরে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, এখন থেকে আর হাইওয়েতে যত্রতত্র বাজার এবং টিকিট কাউন্টার বসানো যাবে না। হাইওয়ে পুলিশ আরো বেশি তৎপর থাকবে যাতে হাইওয়েতে কোনো অবস্থাতে কোনো অস্থায়ী বাজার বসতে না পারে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় আলোচিত 2 সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 7 এপ্রিল তাদের হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই 2 সাবেক সেনা কর্মকর্তা অনেক ধরনের মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাই বিচারের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 111 সরকারের দাপুটে সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে যাকে অস্ট্রেলিয়ার হাই কমিশনার নিয়োগ দেয়। এরপর 2018 সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 23 মার্চ মধ্যরাতে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। 2 দিন পর গ্রেফতার ডিজিএফআই সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ। তাদের বিরুদ্ধে আদালতের আদেশে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মাসুদ উদ্দিনকে জুলাই অভ্যুত্থানে ফেনীর একটি হত্যা মামলায় গ্রেফতার দেখায়, আর শেখ মামুনকে গুমের মামলায় গ্রেফতার দেখায়। 2 শীর্ষ সাবেক সামরিক কর্মকর্তাকে 7 এপ্রিল হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 2 আমাদের বক্তব্য শুনে আগামী 7/4/2026 তারিখে 10:30টায় জেল কর্তৃপক্ষকে এই 2 জন আসামিকে ট্রাইব্যুনালের সামনে হাজির করার জন্য নির্দেশনা দিয়েছেন। গ্রেফতার থাকা এই 2 সেনা কর্মকর্তা 111 ও আওয়ামী লীগ শাসনামলে অনেক মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। এমন অভিযোগে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নেয় প্রসিকিউশন। মাসুদ উদ্দিন চৌধুরী এবং মামুন খালেদ তারা ক্ষমতার অপব্যবহার করে আয়নাগরের মতো তারা অমানবিক কর্মকাণ্ড তারা করেছে। 111 মতো যে সেফ হাউসের মতো জায়গা সৃষ্টি করে সেখানে মানুষকে ধরে নির্যাতন করেছে। ট্রাইব্যুনালে বিচারাধীন গুমের মামলায় 15 সেনা কর্মকর্তার বিচার চলছে। তবে ডিজিএফআই মহাপরিচালক হিসেবে শেখ মামুন খালেদ প্রথম বিচারের আওতায় আসছেন। গুমের মামলায় ডিজিএফআই 4 মহাপরিচালক এখনও পলাতক। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। মানব পাচারকারী চক্রের সাথে বাংলাদেশ এবং লিবিয়ার অপরাধীরাই জড়িত। তাদের কঠোর শাস্তির আওতায় আনার বিষয়ে কাজ করছে সরকার, এমন ঘোষণা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আক্ষেপ করলেন, এমন অমানবিকতা মেনে নেওয়া যায় না। নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে বেঁচে যাওয়া বাংলাদেশিদের অবস্থা পর্যবেক্ষণ ও তাদের ফেরত আনা মন্ত্রণালয়ের প্রধান কাজ বলেও জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রতি বছরই ঝুঁকিপূর্ণ ভূমধ্যসাগর পথে অবৈধভাবে পাড়ি দিতে গিয়ে মারা যান অগণিত বাংলাদেশি। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বা IMOর তথ্য অনুযায়ী 2026 সালের প্রথম 2 মাসে মৃত্যুর সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। শুধু জানুয়ারি আর ফেব্রুয়ারিতেই মারা গেছেন 559 জন। তার মধ্যে বাংলাদেশির সংখ্যা উল্লেখযোগ্য। সবশেষ লিবিয়া থেকে ছোট নৌকায় গ্রিস পাড়ি দেওয়ার সময় খাবার ও পানির অভাবে ডিজেল পান করে মৃত্যু হয়েছে অন্তত 18 বাংলাদেশির, যাদের 10 জনের বাড়ি সুনামগঞ্জে।
সর্বস্ব বিকিয়ে 12 থেকে 16 লাখ টাকা খরচ করে নিশ্চিত জীবনের লোভে এখন নিভেছে জীবনেরই প্রদীপ। পরিবার পরিজনের মাঝে শোকাতুর সে ছায়া এখন বিষাদে ভর করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, দালাল চক্র যেরকম অমানবিকভাবে নারী শিশু সহ অভিবাসন ইচ্ছুকদের নিয়ে গেছে তা আর মেনে নেওয়া হবে না। যে কারা এটা করছে, এখানে লেবাননের লোকজনও জড়িয়ে আছে, বৈধ আছে, বাংলাদেশি যদি থেকে থাকে এটা আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কি পরিমাণ এরা অমানবিক এবং ক্রিমিনাল হলে, এবং যখন এটা তারা হয়তো ভেবেছিল একদিন 2 দিনে তারা পার হয়ে যাবে, কিন্তু লেগেছে 6 থেকে 7 দিন, এবং 6 থেকে 7 দিনের খাবার তাদের সাথে ছিল না, পানি ছিল না, কিছুই ছিল না। অমানবিক অবস্থায় তারা কিছু ওখানে লোকজনকে তারা ওখানে যারা মারা গিয়েছিল তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্রাধিকার ক্যাম্পে বেঁচে থাকা বাংলাদেশিরা। তাদের শীঘ্রই ফেরত আনার কথাও জানান প্রতিমন্ত্রী। আমাদের মিশন তাদের সাথে 24/7 যোগাযোগ করে জানার চেষ্টা করছে আরো ডিটেল। এখন তারা একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছে। এখন ওই গ্রিসের যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের ওই সরকারের কিছু নিয়মকানুন মেনে তাদেরকে কিভাবে ক্যাম্পের সাথে যোগাযোগ করা যায়, তাদেরকে ফিরিয়ে আনার কি ব্যাপার, হসপিটালে যারা আছে তাদের কি ব্যাপার, সেটা একটু আমাদের সময় লাগবে, কাজটা চলছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে মানব পাচার প্রতিরোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন শামা ওবায়েদ। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। নাটকীয় মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি। আকাশপথে পর এবার ইরানে স্থল অভিযানের ছক কষছেন যুক্তরাষ্ট্র। এই পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে কয়েক হাজার মার্কিন সেনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে, তবে সেনাদের সুনির্দিষ্ট অবস্থান স্পষ্ট করেনি তারা। হামলার প্রধান লক্ষ্যবস্তু হতে পারে খার্গো দ্বীপ। এই দ্বীপ থেকে 90% অপরিশোধিত তেল রপ্তানি করে তেহরান। ইরান যদি দ্বীপটি হারায় তাহলে সেটি দেশটির জন্য হবে বড় ধাক্কা। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া ইসরায়েল লক্ষ্য করে দ্বিতীয় দফায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এদিকে ইরানের বুশেহর ও খুজেস্তানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্য অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা আঘাতের হুমকি দেয় তারা। যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে নো কিংস বিক্ষোভ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতি বিরোধী এই কার্যক্রমের রাজপথে নেমে এসেছে হাজার হাজার মানুষ। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি, সরকারি চাকরিতে ব্যাপক ছাঁটাই এবং গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়ার প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। একই সাথে ইসরায়েলেও ছড়িয়ে পড়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। হাতে নানা ব্যানার, প্লাকার্ড আর কণ্ঠে স্লোগান নো কিংস বা আমরা কোনো রাজা চাই না। এমন স্লোগানে শনিবার যুক্তরাষ্ট্রের রাজপথ কেঁপে ওঠে। লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক থেকে শুরু করে রাজধানী ওয়াশিংটন ডিসি, সবখানেই ছিল বিক্ষোভকারীদের ঢল। বর্তমান সরকার যা করছে আমরা অনেকেই তা সমর্থন করি না। আমরা কোনো যুদ্ধ চাই না, বিনা কারণে জিনিসপত্রের বাড়তি দামও দিতে চাই না। বিক্ষোভকারীদের বড় ক্ষোভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতি নিয়ে। গণহারে অভিবাসী বিতরণ, ডোজ প্রজেক্টের আওতায় সরকারি চাকরিতে ব্যাপক ছাঁটাই এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে চলমান সামরিক হামলার তীব্র প্রতিবাদ জানান তারা। ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা ফোর্ট ম্যাকনেয়ার সামরিক ঘাঁটির দিকে পদযাত্রা করেন, যেখানে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা থাকেন। অন্যদিকে টেক্সাসের ডালাসে ট্রাম্প সমর্থকদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘটে। সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। আমরা সবাই যুদ্ধের বিপক্ষে। আমরা চাই না ট্রাম্প বা ইসরায়েল ইরানে বোমা হামলা চালাক, সবকিছু ধ্বংস করুক। মূলত এই যুদ্ধের প্রতিবাদেই আমি এখানে এসেছি। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, যুদ্ধবিরোধী এই বিক্ষোভের আঁচ লেগেছে ইসরায়েলেও। তেল আবিব ও জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নামেন দেশটির সাধারণ নাগরিকরা। সেখানে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। এদিকে রয়টার্স ও ইপসোসের সর্বশেষ জরিপ বলছে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে 36% দাঁড়িয়েছে, যা হোয়াইট হাউসে তার প্রত্যাবর্তনের পর সর্বনিম্ন। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের বিতর্কিত বৈদেশিক নীতি এবং দেশের ভেতরে দমনপীড়নের কারণে সাধারণ মানুষের এই ক্ষোভ আগামীতে আরও জোরালো রূপ নিতে পারে।
জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। টি-20 ফরম্যাটে লম্বা সময় পর আইপিএলে ফিরে রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে 69 রানের ইনিংস খেলে আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে 4000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন তিনি। মাঠের ক্লান্তি দূর করতে লম্বা বিরতি বেশ কার্যকর বলে জানান বিরাট। বিরাট কোহলি মানেই যেন রেকর্ড বুকের পাতা ওলটপালট। আইপিএলের 19তম আসরের শুরুর দিনেও তার ব্যত্যয় ঘটেনি। প্রায় 10 মাস পর টি-20 ফরম্যাটে ফিরে আবারও চমক দেখিয়েছেন বিরাট। আন্তর্জাতিক টি-20কে বিদায় জানালেও সেরা ফর্ম নিয়ে মাঠে ফিরেছেন কিং কোহলি। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জয়ের ম্যাচে 5টি করে 4 ছক্কায় 69 রান করেছেন বিরাট। আর এতে আইপিএলের প্রথম ব্যাটার হিসেবে 4000 রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ব্যাটার। ম্যাচ শেষে তার ব্যাটিংয়ের রহস্য জানালেন নিজেই। গত 15 বছরে যতটা ক্রিকেট খেলেছি তাতে ক্লান্ত হওয়ার সংখ্যা থাকবেই, তাই এই বিরতি আমাকে বেশ সাহায্য করেছে। আমি এখন বেশ সতেজ ও প্রস্তুত রয়েছি। ক্রিকেটার হিসেবে আমি সবসময় দলের জয়ে অবদান রাখতে চাই। যখনই খেলায় ফিরি 120% নিয়ে আসি। প্রস্তুতি ছাড়া আমি মাঠে ফিরি না। টেস্ট ও টি-20 ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর পর মাঠে বিরাটকে দেখার সুযোগ কমই মেলে সমর্থকদের। সবশেষ টি-20 ছিল গত আইপিএলের ফাইনাল ম্যাচ। দীর্ঘ সময় পর শর্টার ফরম্যাটে ফিরলেও সেই চিরচেনা পারফরমেন্স ধরে রেখেছেন কোহলি। আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিলেও ওয়ানডে ফরম্যাটেও দারুণ ছন্দে আছেন বিরাট। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে 93, 23 ও 124 রানের ইনিংস উপহার দেন এই তারকা ব্যাটার। এর আগে সাউথ আফ্রিকা সিরিজে 2 সেঞ্চুরি সহ 302 রান করেন বিরাট। রিফাত মিরন, ডিবিসি নিউজ ডেস্ক। ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে হেরে র্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। সবশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ের এক ধাপ পিছিয়ে 181তম স্থানে এখন জামাল ভুঁইয়ার দল। বাংলাদেশকে হারিয়ে 5 ধাপ উন্নতি করেছে ভিয়েতনাম। অবনমন হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। ফ্রান্সের কাছে হেরে 2 ধাপ পিছিয়ে 7 নম্বরে চলে গেছে কার্লো আনচেলত্তির দল। 1 ধাপ পিছিয়ে 3 নম্বরে নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর 5 নম্বরে উঠে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি দখলে রেখেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। সংবাদ এই ছিল এখনকার মতন। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সাথেই থাকুন।